ফেব্রুয়ারিতে নির্বাচন দিবে সরকার, আশা বিএনপি। সুষ্ঠু ভোটের মাধ্যমে সঠিক পথে এগোবে দেশ, বলেন মির্জা ফখরুল। 5 আগস্ট পর্যন্ত জুলাই সনদের অপেক্ষা থাকবে এনসিপি। রাজশাহীতে নাহিদ ইসলাম। নাটোরে সাড়া ফেলেছে জুলাই পদযাত্রা। টাঙ্গাইলে বাসের ধাক্কায় সিএনজি অটোরিকশায় 3 যাত্রীর মৃত্যু। মুন্সিগঞ্জে বাস ট্রাক সংঘর্ষে 1 প্রাণহানি। ব্রাহ্মণবাড়িয়ায় শিশু শিক্ষার্থীর চাঞ্চল্যকর মৃত্যুর ঘটনায় মামলা, ধর্ষণের পর হত্যার অভিযোগ। রহস্য উদ্ঘাটনে চলছে তদন্ত। এবং কুষ্টিয়ায় মিলপাড়া যেন এক টুকরো নেপাল। বাঙালি ও নেপালি মিলেমিশে দারুণ সম্প্রীতির মেলবন্ধন। দেখছিলেন দেশ জনপদ সংবাদ শিরোনাম, সঙ্গে আছে আমি রাবি ইসলাম স্নেহা। এবার বিস্তারিত। চাকরিতে পুনর্বহাল সহ 3 দফা দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে পদযাত্রা করেছে চাকরিচ্যুত বিডিআর সদস্য ও তাদের পরিবার। তবে কাকরাইল মোড়ে পুলিশের বাধার মুখে পড়েন আন্দোলনকারীরা। তাদের ছত্রভঙ্গ করতে জল কামান, টিয়ার গ্যাস ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তারা। এর আগে আওয়ামী লীগের শাসনামলে বিশেষত পিলখানা হত্যাকাণ্ডের পর চাকরিচ্যুত বিডিআর সদস্যরা তাদের চাকরিতে পুনর্বহালের পাশাপাশি রাষ্ট্রীয় সুযোগ সুবিধা নিশ্চিত সহ 3 দফা দাবি আদায়ে বেলা 11টার দিকে যমুনার দিকে রওনা দেন তারা। এ সময় রমনা চোনের উপর পুলিশ উপকমিশনার জানান, পুনরায় যানজট সৃষ্টি করে অবস্থান নেওয়ার সুযোগ নেই। এ সময় বেশ কয়েকজনকে আটক করা হয়। আজকে আমাদের 3 দফা দাবিতে আমরা এখানে 22 তারিখ থেকে অদ্যাবধি পর্যন্ত আমরা এই খোলা আকাশের নিচে ঝড় তুফান রোদের মধ্যে অবস্থান করতেছি। বারবার অনুরোধ করার পরে আপনারা দেখছেন 10 মিনিট সময়ও দিয়েছি, যে ঠিক আছে 10 মিনিট সময় দিলাম, এর মধ্যে না গেলে কিন্তু আমরা অবৈধ জনতা ঘোষণা করব। পরবর্তীতে কিন্তু আমরা যে 10 মিনিট পার হওয়ার পরে এরপরও আরেকবারও মৌখিকভাবে ওয়ার্নিং দিচ্ছি যে ভাই চলে যান। তো ওরা আসলে কোনোভাবে শুনবে না, ওরা শেষ পর্যন্ত থাকবে। পর্যায়ক্রমে উপজেলা পর্যায়ে অধস্তন আদালত সম্প্রসারণে নীতিগতভাবে একমত হয়েছে দেশের রাজনৈতিক দলগুলো। সব দলের মতামতের ভিত্তিতে এই ঘোষণা দেন কমিশনের সহসভাপতি আলী রিয়াজ। এর আগে আলোচনার শুরুতে তিনি জানান, রাজনৈতিক দলগুলোর অবস্থান ধারণ করে প্রয়োজনে প্রস্তাবনা সংশোধন করে ঐক্য গড়ার চেষ্টা চলছে। কিছু কিছু বিষয়ে সব দল একমত হবে না উল্লেখ করে তিনি বলেন, কারো উপর কোনো কিছু চাপিয়ে দেওয়া হবে না। ইনাই নাহিদের রিপোর্ট। সোমবার সকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে দ্বিতীয় পর্যায়ে 10ম দিনের মতো বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করছে জাতীয় ঐক্যমত্য কমিশন। উপজেলা পর্যায়ে অধস্থন আদালতের সম্প্রসারণের প্রস্তাবনা নিয়ে শুরু হয় দিনের আলোচনা। 495টি উপজেলায় ফৌজদারি এবং দেওয়ানি আদালত স্থাপনে নীতিগতভাবে একমত হয় বিএনপি, জামায়াত, এনসিপি সহ দলগুলো। উপজেলা পর্যায়ে ফৌজদারি এবং দেওয়ানি আদালত স্থাপনের বিষয়ে আমরা নীতিগতভাবে একমত। যে আইনজীবীরা অনেকে তো জেলা শহরে একটা বাসা আছে, চেম্বার আছে, ওইখান থেকে ব্যবসাটা করতে চায়, উপজেলা পর্যায়ে অনেকে যেতে চায় না, ওইখান থেকে একটা বাধা আসতে পারে। তো আপনারা এটা আমলে নিয়ে সিদ্ধান্তটা যেন বাস্তবায়ন হয় ওইভাবে বিবেচনা করবেন, এটা প্রত্যাশা রাখি। আর্থিক দিক থেকে দেওয়ানি মামলাগুলোর সীমাও ঠিক করার কথা বলা হয়েছে, এগুলোর সাথে আমরা একমত। কিন্তু প্রথমত আদালত গেলে উপজেলা ভিত্তিক যাওয়া দরকার। এর আগে বৈঠকের সূচনা বক্তব্যে রাজনৈতিক দলগুলোর উপর কোনো কিছু চাপিয়ে দেয়া হবে না বলে জানান ঐক্যমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ। সময়ের স্বল্পতা বিবেচনায় নিয়ে দ্রুত ঐক্য গড়তে সবার সহযোগিতাও চান তিনি। সব বিষয়ে একমত হওয়া যাবে না, কোনো কিছুতে যাবে না, সকল দল সব। তবু আমাদের চেষ্টা করতে হবে যে এইগুলো বাদ দিয়ে যে যেন কিছু জায়গায় আমরা একমত হতে পারি, সেই জায়গায় যেন আমরা আসতে পারি, সেই চেষ্টাটা আমাদের থাকতে হবে। আমি বারবার বলেছি, যখন দলগুলোর সাথে আলাদা করে বৈঠক করা হয়েছে কমিশনের পক্ষ থেকে, আমি সুস্পষ্টভাবে বলেছি যে কমিশন কিছু চাপিয়ে দিচ্ছে না। এছাড়া জরুরি অবস্থা ঘোষণা এবং সংসদে নারীর প্রতিনিধিত্ব নিয়ে আলোচনা করছেন রাজনৈতিক দলগুলোর নেতারা। এনআই নাহিদ, দেশ টিভি, ঢাকা। জুলাই আগস্টে মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল ও চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি শেষ হয়েছে। বিচার শুরু হবে কিনা তা জানা যাবে আগামী 10 জুলাই। সোমবার শুনানি শেষে আদেশের দিন নির্ধারণ করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এর আগে শেখ হাসিনা ও কামালকে নিরপরাধ দাবি করে মামলা থেকে অব্যাহতির আবেদন করেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী। সাবরিনা মজুমদারের রিপোর্ট।
পর্যাপ্ত তথ্য প্রমাণাদি ও ফোনালাপের উপর ভিত্তি করে গেল 1 জুলাই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপির বিরুদ্ধে 5টি সুনির্দিষ্ট অভিযোগ আমলে নেয় ট্রাইব্যুনাল। তাদের বিচার শুরু হবে কিনা তা জানা যাবে আগামী 10 জুলাই। সোমবার এই মামলায় অভিযোগ গঠনের শুনানিতে অংশ নেয় শেখ হাসিনার রাষ্ট্রনিযুক্ত আইনজীবী। ট্রাইব্যুনালকে তিনি বলেন, শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ কল্পিত, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। সাবেক প্রধানমন্ত্রী রাজাকারের নাতিপুতি এইভাবে উনি বলতে চান না এবং বলেনও নাই। মানবতা বিরোধী অপরাধ এই দেশে কোনো যুদ্ধ হয় নাই। এই যে জুলাই আগস্টে কোনো যুদ্ধ সংগঠিত হয় নাই। এখানে একটি রাজনৈতিক যে পট পরিবর্তন এবং প্রতিহিংসা, হিংসা তার প্রেক্ষাপটে এই ঘটনা। অতএব যেহেতু কোনো যুদ্ধ সংগঠিত হয় নাই, অতএব যুদ্ধ অপরাধ থেকে উদ্ভূত যে সমস্ত অপরাধ মানবাধিকার সেইটা এখানে সংগঠিত হয় নাই। পরে তিনি মামলা থেকে আসামিদের প্রত্যাহারের আবেদন করলে তার বিপক্ষে যুক্তি তুলে ধরে প্রসিকিউশন। সত্য মিথ্যা সাক্ষ্য প্রমাণে প্রতিষ্ঠিত হবে বলে জানায় প্রসিকিউশন। চার্জ গঠন না হলে এই কথাগুলো উনি যে বলছেন বা আমরা যে কথাগুলো অভিযোগগুলো এনেছি এটা সত্য কি নয় সেটি নিরূপণ হবে বিচারে। অর্থাৎ বিচার শুরু হোক চার্জ গঠনের মাধ্যমে, তখন দেখা যাবে এটা সত্য কিনা। এদিন হাজির করা হয় সাবেক পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আব্দুল আল মামুনকে। তবে তিনি মামলা থেকে অব্যাহতি চেয়ে কোনো আবেদন করেননি। এছাড়া জুলাই অভ্যুত্থানে দ্বিতীয় শহীদ ছাত্রদল নেতা ওয়াসিম আকরাম হত্যা মামলায় আসামিদের বিরুদ্ধে 7 সেপ্টেম্বর তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সাবরিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা। আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনের মাধ্যমে দেশ সঠিক পথে উঠবে এবং জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে সিলেটে হযরত শাহজালালের মাজার জিয়ারত শেষে তিনি এই কথা বলেন। পরে আরেক অনুষ্ঠানে নতুন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। সহকর্মী খালেদ আহমেদের তথ্য ছবিতে চালাচ্ছেন আপন অপু। নেতাকর্মীদের সঙ্গে নিয়ে সিলেটে হযরত শাহজালালের মাজার জিয়ারত করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার সকালে জিয়ারত শেষে কথা বলেন সাংবাদিকদের সঙ্গে। আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনের মাধ্যমে দেশ সঠিক পথে উঠবে এবং জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে বলে আশা করেন তিনি। ফেব্রুয়ারিতে নির্বাচনের একটা মোটামুটি আলোচনা হয়েছে। আমরা সবাই আশাবাদী যে এই নির্বাচনের মধ্য দিয়ে দেশ জাতি গণতন্ত্রে ফিরে যাবে এবং জনগণের যে গণতন্ত্রের অধিকার সেটা প্রতিষ্ঠিত হবে এবং যেটাকে আমরা বলি যে রাইট ট্র্যাকে দেশ উঠবে বলে আমরা বিশ্বাস করি। পরে নগরীর পাঠানটুলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোহা মাহফিলে অংশ নেন তিনি। নতুন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। আর সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা প্রকাশ করেন দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। প্রশাসনের বিভিন্ন স্তরে এখন পর্যন্ত শেখ হাসিনার লোকেরা রয়ে গেছে যারা এখন পর্যন্ত ষড়যন্ত্র, যারা চাচ্ছে না যে বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচন হোক। স্বপ্নটা অনেক আছে, সেই স্বপ্ন হচ্ছে যে আমরা একটা নতুন বাংলাদেশ করবো যেখানে এই সম্ভব। আমি আজকে আপনাদের কাছে আবেদন জানাতে চাই, আসুন আমাদের বিরুদ্ধে যেন খারাপ কথা কেউ বলতে না পারে, আমাদের দিকে আঙুলটাকে কেউ যেন না বলে যে আমরা খারাপ কাজ করছি, কারো জমি দখল করেছি, ব্যবসা দখল করেছি, চাঁদাবাজি করেছি, এই কথা যেন কেউ বলতে না হয়। এ সময় নেতাকর্মীদের নির্বাচনের প্রস্তুতি নিতে ও মানুষের ভালোবাসা অর্জনে কাজ করে যাওয়ার নির্দেশনাও দেন বিএনপি মহাসচিব। মানুষের মধ্যে ভালোবাসা। আপন অপু, নিউজ ডেস্ক, দেশ টিভি। নানা কর্মসূচির মধ্য দিয়ে নাটোরে নিজেদের অবস্থান জানান দিয়েছেন এনসিপি। পদযাত্রা, পথসভা, কার্যালয় উদ্বোধন আর আলোচনা সভায় মুখর ছিল গোটা শহর। কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে জনসাধারণের মধ্যে নতুন উদ্দীপনা তৈরি হয়েছে বলে মনে করছেন স্থানীয় নেতারা। এর আগে রাজশাহী থেকে নাটোরের উদ্দেশ্যে রওনা দেওয়ার সময় নাহিদ ইসলাম জানান 5 আগস্ট পর্যন্ত জুলাই সনদের অপেক্ষায় থাকবে এনসিপি। মামুন খানের পাঠানো তথ্য ছবিতে জানাচ্ছেন ফারজানা আফরোজ টুম্পা। সোমবার নাটোর রেল স্টেশন এলাকা থেকে পদযাত্রা শুরু করে জাতীয় নাগরিক পার্টি। ব্যানার, পতাকা নিয়ে স্লোগানে শহরের প্রধান সড়কগুলো ঘুরে মাদ্রাসা মোড়, স্বাধীনতা চত্বরে পৌঁছান নেতাকর্মীরা। জুলাই যোদ্ধারা তারা ছিল বিদায় আজকে গোটা বাংলাদেশে আমি মনে করছি যে সবাই বুক ফুলিয়ে যে যার মতো কথা বলতে পারছে, কারণ বিগত দিন আপনারা দেখেছেন আমরা প্রচুর বৈষম্যের শিকার ছিলাম। 25শে জুলাইয়ের
পথযাত্রা সমগ্র বাংলাদেশের উদ্যোগে এনসিপির এই আজকের এই নাটোরের পথসভা। সেখানে পথসভায় বক্তারা বলেন, জনগণের অধিকার ফিরিয়ে দিতে এনসিপি মাঠে রয়েছে। এর আগে প্রেস ক্লাবের সামনে জেলা কার্যালয় উদ্বোধন করেন তারা। আপনারা সকলে প্রতিজ্ঞাবদ্ধ, সাথে আমরাও। প্রিয় নাটোরবাসী, আপনারা এই অভ্যুত্থানের সময় যে ত্যাগ এবং বিসর্জন দেখিয়েছেন সেটা আমাদের পাথেয় হয়ে থাকবে। আমাদের প্রতিজ্ঞা এই বাংলাদেশকে নতুন করে আমাদেরকে সাজাতে হবে। পথসভা শেষে জুলাই আন্দোলনে আহত ও নিহতদের পরিবারের সঙ্গে আলোচনা সভায় অংশ নেন নেতারা। এমন একটি বাংলাদেশ গঠন করতে হবে যেখানে গণতন্ত্র থাকবে, যেখানে সমতা থাকবে, যেখানে ইনসাফ থাকবে, একটি দুর্নীতিমুক্ত বৈষম্যহীন বাংলাদেশ গড়া এই তরুণ প্রজন্মের, এই গণ অভ্যুত্থানের ছাত্র জনতার আকাঙ্ক্ষা। যদি এখনো আমরা সেই স্বৈরাচারী ফ্যাসিবাদী সরকারের পতন থেকে শিক্ষা না নেই, তবে তাদের পরিণতিও সেই দিকেই যাবে। এর আগে সকালে রাজশাহী থেকে নাটোরের উদ্দেশ্যে রওনা দেওয়ার সময় পর্যটন মোটেলে সাংবাদিকদের সাথে কথা বলেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। এ সময় জুলাই সনদ বিচার ও সংস্কার ছাড়া নির্বাচন নয় বলে জানান নাহিদ ইসলাম। আমরা প্রথম থেকে একই কথাই বলে যাচ্ছি, নির্বাচনের সময় নিয়ে আমরা বলিনি। আমরা বলেছি বিচার এবং সংস্কারের জায়গাটা নিশ্চিত করতে হবে। এই মাসে জুলাই সনদ হওয়ার কথা, জুলাই ঘোষণাপত্র অলরেডি সময় পেরিয়ে গেছে। তারপরে আমরা 5ই আগস্ট পর্যন্ত এই সরকারকে দেখব যে তারা এই মাসের মধ্যে জুলাই সনদ এবং ঘোষণাপত্র দিতে পারে কিনা। এদিকে কিছু মিডিয়া বাংলাদেশের রাজনীতিকে নিয়ন্ত্রণ করছে বলে জানান দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। 3 আগস্টে আপনার বসুন্ধরা মিডিয়ার মালিক কিভাবে বলেছিলেন যে এই সন্ত্রাসী কার্যক্রমকে তারা রুখে দেবে এবং হাসিনার হাতকে শক্তিশালী করবে। শুধুমাত্র বসুন্ধরা না, বসুন্ধরা ছাড়া আরও অনেকগুলো গ্রুপ রয়েছে, অলিগার্ক শ্রেণী রয়েছে, তারাই হচ্ছে মূলত বাংলাদেশের রাজনীতিটাকে নিয়ন্ত্রণ করে। নাটোরের বনপাড়ায় সংক্ষিপ্ত পথসভা শেষে নেতারা রওনা দেন সিরাজগঞ্জের দিকে। নেতাদের আশা এই ধারাবাহিক কর্মসূচি জনগণের মধ্যে নতুন জাগরণ সৃষ্টি করবে। ফারজানা আফরোজ টুম্পা, নিউজ ডেস্ক, দেশ টিভি। এনসিপির পদযাত্রার খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী শুভ কুমার ঘোষ। শুভ, আপনি আমাদের জানাবেন পদযাত্রাকে ঘিরে জাতীয় নাগরিক কমিটির পক্ষ থেকে কি কি বার্তা দেওয়া হচ্ছে, সেই সাথে পদযাত্রার সর্বশেষ পরিস্থিতি এই মুহূর্তে কি দেখতে পাচ্ছেন? স্নেহা, সিরাজগঞ্জে আসলে জাতীয় নাগরিক পার্টির যে পদযাত্রা এবং পথসভা, সেই কর্মসূচির অধীনে কিন্তু এখন পর্যন্ত যে মানুষ যে তারা আছেন তাদের নেতাকর্মী এবং যারা সাধারণ মানুষ অনেকে কিন্তু আসতে শুরু করেছেন। তবে যারা নেতাকর্মীরা এসেছেন, নাহিদ ইসলামের নেতৃত্বে যে নেতাকর্মীরা সিরাজগঞ্জে আসার কথা, তারা কিন্তু এখন এসে পৌঁছাননি। তারা নাটোর থেকে প্রোগ্রাম কিন্তু শেষ করে, আমাদের নাটোর প্রতিনিধি যে জানিয়েছেন যে এখন থেকে প্রায় আধা ঘন্টা আগে কিন্তু তারা নাটোর থেকে রওনা হয়ে গিয়েছেন। হয়তো কিছুক্ষণের মধ্যে তারা সিরাজগঞ্জে এসে পৌঁছাবেন। তবে এই তাদের যে পদযাত্রা এবং পথসভা, এটাকে ঘিরে কিন্তু আসলে নানান কর্মসূচি গ্রহণ করেছেন এখানে স্থানীয় যারা নেতাকর্মীরা আছেন। তারা কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে সিরাজগঞ্জ শহরের এই বাজার স্টেশনের মুক্তি সোপানের এইখানে তাদের প্রথমে একটা পথসভা হবে এবং এই সভাতে কিন্তু নেতৃবৃন্দরা বক্তব্য রাখবেন। এরপরে কিন্তু তারা এইখান থেকে শহরের কিছু সড়ক কিন্তু প্রদক্ষিণ করার কথা রয়েছে। কি কি আয়োজন রয়েছে আসলে এইখানে, আমরা এই বিষয়গুলো নিয়ে একটু কথা বলবো সিরাজগঞ্জে যারা আয়োজনকারী আছেন এনসিপি তাদের সঙ্গে। আপনারা একটু আমাদেরকে জানাবেন সিরাজগঞ্জে কি কি কর্মসূচি রয়েছে আপনাদের, এবং এই কর্মসূচিকে ঘিরে আসলে কি ধরনের উদ্দীপনা বিরাজ করছে? এই দেশ গড়তে জুলাই পদযাত্রা শুরু হয়েছে, এই ধারাবাহিক অংশ হিসাবে আজকে সিরাজগঞ্জ আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ আসছে। সেই হিসাবে উপলক্ষে আমরা এখানে, তারা আসবে, এসে তাদের মূল্যবান বক্তব্য রাখবে এবং জনগণ কি চায়, তাদের প্রত্যাশা কি, সেই কাঙ্ক্ষিত মতামত শুনবে এবং সিরাজগঞ্জ শহরে সবাইকে নিয়ে পদযাত্রা করবে। এবং আমরা বিচার সংস্কার এইগুলো আগে চাই, তারপরে আমরা নির্বাচন চাই। এই বিষয়টাই মূলত মানুষের মধ্যে আমরা জানিয়ে দিতে চাই। ধন্যবাদ আপনাদেরকে। উনিরা আসলে যেমনটা বলছিলেন যে শুধু যে নেতৃবৃন্দরা কিন্তু বক্তব্য রাখবেন তাই নয়, তারা কিন্তু সাধারণ জনগণ কি বলেন সেই কথাগুলো তারা শুনবেন এবং তাদের সঙ্গে কিন্তু তারা মত করবেন যে তারা কি বলছেন, এবং পাশাপাশি যারা জুলাই যোদ্ধা ছিলেন তাদের সঙ্গেও কিন্তু তারা কথা বলবেন, এমনটাই কিন্তু জানিয়েছেন তারা। এবং এখানে কিন্তু তারা জানিয়েছেন যে এই কর্মসূচিটা শুরু হতে, সিরাজগঞ্জের কর্মসূচিটা শুরু হতে হয়তো আরো এখন থেকে আধা ঘন্টার মতো সময় লাগতে পারে। স্নেহা, এই ছিল আসলে সিরাজগঞ্জ থেকে এই জুলাই পদযাত্রা আমার কাছে সর্বশেষ তথ্য।
শুভ, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, এনসিপির পদযাত্রা সম্পর্কে জানাচ্ছিলেন সিরাজগঞ্জ থেকে আমাদের সহকর্মী। নতুন বাংলাদেশ গড়তে কারিগরি শিক্ষার্থীদের সামনের সারির কারিগরের দায়িত্ব পালন করতে হবে বলে মন্তব্য করেছেন শিক্ষা উপদেষ্টা ডক্টর চৌধুরী রফিকুল আবরার। সোমবার দুপুরে নারায়ণগঞ্জের বন্দর উপজেলার গোকুল দাসের বাগ এলাকার জামিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসায় এক অনুষ্ঠানে শিক্ষা উপদেষ্টা এই কথা বলেন। এ সময় তিনি আরো বলেন, আগামী দিনে যারাই নির্বাচিত হয়ে জনপ্রতিনিধি হবে তারা জনগণের স্বপ্ন বাস্তবায়ন করতে কাজ করবে। নতুন বাংলাদেশ গড়ার যে সুযোগ এসছে, সেই বাংলাদেশকে গড়ে তোলার কারিগর মানে সামনের সারির কারিগর হবে, ফ্রন্ট লাইন কারিগর হবে এই কারিগরি শিক্ষা ব্যবস্থার যারা ছাত্রছাত্রী। বিশ্ব ব্যবস্থা এখন এমন জায়গায় যাচ্ছে যে আমাকে প্রযুক্তি আমাদেরকে শিখতে হবে, বিজ্ঞান আমাদেরকে শিখতে হবে, একই সাথে সাথে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থারও আধুনিকায়নের একটা তারা নিজেরাই সেটা মনে করেন। টাঙ্গাইলের ধনবাড়িতে বাসের ধাক্কায় সিএনজি অটোরিকশার যাত্রী 2 নারী ও 1 কিশোর নিহত হয়েছে। এ সময় আহত হন অটোরিকশায় থাকা আরও 2 জন। সোমবার দুপুরে ঢাকা জামালপুর আঞ্চলিক মহাসড়কের উপজেলার বাঘিল এলাকায় এই দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ঢাকা থেকে জামালপুরগামী মাহি পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঘটনাস্থলে পৌঁছালে অটোরিকশাটিকে সামনে থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই নারীসহ 1 কিশোর মারা যান। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর 1 নারীর মৃত্যু হয়। এদিকে মুন্সিগঞ্জের গজারিয়ায় বাস ও ট্রাকের সংঘর্ষে 1 জন নিহত হয়েছেন। আহত হন বেশ কয়েকজন। প্লট বরাদ্দে দুর্নীতির 6 মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্য সহ 23 জনকে আদালতে হাজির হতে গেজেট প্রকাশিত হয়েছে। ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মোহাম্মদ জাকির হোসেন গালিবের স্বাক্ষর করা এই গ্যাজেটে প্রকাশ করে বাংলাদেশ সরকারি মুদ্রণালয় বিজি প্রেস। আগামী 20 জুলাই মামলাগুলোর তারিখ ধার্য রয়েছে। ওই দিন আসামিরা আদালতে হাজির না হলে তাদের অনুপস্থিতিতে বিচার কার্যক্রম শুরু হবে। তালিকায় রয়েছেন সজীব ওয়াজেদ জয়, মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল, বোন শেখ রেহানা, রেহানার মেয়ে টিউলিপ রিচওয়ানা সিদ্দিক, আজমিনা সিদ্দিক রূপন্তী, ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববি সহ রাজুকের কর্মকর্তারা। রাজধানীর বনানী থানায় অস্ত্র মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের 2 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার সকালে শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ বিনহাজুর রহমানের আদালত এই আদেশ দেন। এর আগে মামলাটির তদন্ত কর্মকর্তা বনানী থানার উপপরিদর্শক মোহাম্মদ ইয়াদুল হক আসামিকে আদালতে হাজির করে 5 দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। গেল বছরের 13 আগস্ট গোপন তথ্যের ভিত্তিতে নৌপথে পলায়নরত অবস্থায় রাজধানীর সদরঘাট এলাকা থেকে আনিসুল হককে গ্রেফতার করে পুলিশ। বর্তমানে কারাগারে আছেন তিনি। ব্রাহ্মণবাড়িয়া সরাইলে নিখোঁজের একদিন পর চাঞ্চল্যকর শিশু শিক্ষার্থী ময়না আক্তারের মৃত্যুর ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। সোমবার সকালে নিহতের মা লিপা আক্তার বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের নামে মামলা করেন। সরাইল সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার তপন সরকার বলেন, মামলায় ধর্ষণের পর হত্যার অভিযোগ আনা হয়েছে। ঘটনাটির রহস্য উদ্ঘাটনে পুলিশের পাশাপাশি পিবিআই ও সিআইডি তদন্ত কাজ চালিয়ে যাচ্ছে। প্রাথমিকভাবে মসজিদের ইমাম হামিদুর রহমান ও মুয়াজ্জিন সাইদুল ইসলামকে পুলিশি হেফাজতে জিজ্ঞাসাবাদ চলছে। এর আগে রোববার দুপুরে হাবলিপাড়া জামে মসজিদের 2য় তলা থেকে শিশুটির বিবস্ত্র ও রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়। ময়না তদন্ত সম্পূর্ণ হয়েছে, সময় লাগবে। আশা করেই জানতে ভিক্টিমের মা লিপা আক্তার থানায় এসে বাদী হয়ে এজাহার দায়ের করে এবং আজ সকালে রেকর্ড হয়। অজ্ঞাতনামা আসামি ঘটনাটার সাথে জড়িত এবং উনি সন্দেহ করেছেন যে হয়তো ধর্ষণ পূর্ব ঘটনা। আমাদের পুলিশের টিম ঘটনাস্থল সহ বিভিন্ন দিকে কাজ করছে। আশা রাখি এটা ফল আমরা পেতে পারি।
58 দিনের নিষেধাজ্ঞা শেষে সাগরে ইলিশ সহ নানা মাছ ধরার আশায় প্রস্তুত ছিলেন জেলে ও ব্যবসায়ীরা, কিন্তু বৈরী আবহাওয়ার কারণে সেই প্রত্যাশা থমকে গেছে। সাগরে নামতে পারছেন না জেলেরা, থেমে আছে মাছ ধরার কার্যক্রম। সহকর্মী আব্দুর রহমানের পাঠানো তথ্য ছবিতে জানাচ্ছেন অঙ্কন চৌধুরী। আবহাওয়ার সতর্কতা জারির পর নিরাপত্তার জন্য ট্রলারগুলো নোঙর করা হলেও গভীর সাগরে ইলিশের অভয়াশ্রমে যেতে পারছেন না জেলেরা। কিছু ঝুঁকি নিয়ে কিছু ট্রলার কাছাকাছি এলাকায় গেলেও 70 থেকে 80 কিলোমিটার গভীর সমুদ্রে পৌঁছানো সম্ভব হয়নি। এরই মধ্যে মহেশখালী ও বাঘখালী পয়েন্টে ডুবে গেছে 3টি মাছ ধরার ট্রলার। ফলে মাছ ধরতে না পেরে বেকার হয়ে পড়েছেন 65,000 নিবন্ধিত জেলে সহ লক্ষাধিক মানুষ। স্থানীয় বাজারে ইলিশ সহ সামুদ্রিক মাছের সংকট লক্ষ্য করা গেছে। ক্ষতিগ্রস্ত জেলে ও ব্যবসায়ীরা বলছে, সঠিক ব্যবস্থাপনা ও দ্রুত সরকারি সহায়তা না মিললে সংকট আরও তীব্র হবে। আমরা সাগরে গিয়ে মাছ ধরতে পারবো, এখন তো আবহাওয়ার জন্য যেতে পারছি না, আমরা খুব কষ্টে আছি। আমরা সাগরে যাইতে পারছি না, এখন আমরা বেকার হয়ে গেছি। কষ্ট আছে, খাবাইতে আমাদের অনেক কষ্ট হয়ে যায়। জেলেদের প্রস্তাবে 65 দিনের পরিবর্তে 58 দিনের নিষেধাজ্ঞা কার্যকর হলেও এই সময়সীমা নিয়ে দ্বিমত পোষণ করেছে মাছ ব্যবসায়ীরা। সরকারের কাছে আমাদের আবেদন হচ্ছে যে বন্ধটা যদি 2 মাস আরো আগে দিত এবং জেলেরা সুবিধা বুক করতে পারতো, আমরাও সুবিধা বুক করতে পারতাম। বন্ধটা 1 মাস আগে হওয়ার কারণে ব্যবসায়ীরা এবং জেলেরা, যারা ট্রলিং এর ফিশিং এর যারা মালিকরা আছে, এরা সবাই এই বছরে সবাই ক্ষতিগ্রস্ত। মৎস্য সম্পদ বৃদ্ধিতে সবাইকে আন্তরিক হওয়ার আহ্বান জানিয়েছেন মৎস্য কর্মকর্তা। বর্তমান সিচুয়েশনে তাদের প্রথমে নিরাপত্তার বিষয়টা বিবেচনা করতে হবে, যার কারণে তাদেরকে বৈরী আবহাওয়ার পরেই মাছ ধরতে যেতে হবে, এতে তারা অধিক মাছ ধরতে পারবে। গেল বছর জেলেদের জালে ধরা পড়েছিল 2,49,000 মেট্রিক টন মাছ। তবে চলমান বৈরী আবহাওয়ার কারণে এবছর সেই লক্ষ্যমাত্রা পূরণ হবে কিনা তা নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। নিউজ ডেস্ক, দেশ টিভি। কুষ্টিয়ায় শহীদ আবরার ফাহাদ স্মৃতি গ্রন্থাগারের কার্যনির্বাহী কমিটির আত্মপ্রকাশ ও মিডিয়া কর্মীদের সাথে মত বিনিময় সভা হয়েছে। সকালে শহরের কাটাইখানা মোড়ে শহীদ আবরার ফাহাদ স্মৃতি গ্রন্থাগারের সভায় কমিটির সভাপতি অ্যাডভোকেট খন্দকার নবীন মাহমুদ, সাধারণ সম্পাদক মোহাম্মদ মাসুম বিল্লাহ সহ সংগঠনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। এ সময় সংগঠকরা বলেন, শহীদ আবরার ফাহাদ একটি নাম, একটি আদর্শ, একটি ইতিহাস। তার আদর্শকে সামনে রেখে জ্ঞান চর্চার একটি মুক্ত পরিবেশ সৃষ্টির লক্ষ্যে এই গ্রন্থাগার গড়ে তোলা হয়েছে। শহীদ আবরার ফাহাদ যে আপনার সাম্রাজ্যবাদ বিরোধী, আধিপত্যবাদ বিরোধী যে তার স্লোগান নিয়ে সে আগে গেছিল, সেই কার্যক্রমটাকে বেগবান করা। শহীদ আবরার ফাহাদ স্মৃতি গ্রন্থাগার তার জন্য একটি মাধ্যম হয়। আমরা এই মাধ্যমকে ব্যবহার করে, এই গ্রন্থাগারকে ব্যবহার করে আমাদের যে সাধারণ শিক্ষার্থী আছে তাদের মাঝে তার যে দেশপ্রেম, তার যে স্বদেশপ্রেম এবং তার যে আদর্শ, দেশের জন্য তার যে আদর্শ কাজ করতে, আমরা সেই আদর্শটা ছড়িয়ে দিতে চাই। চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া এলাকায় বেপরোয়া গতিতে গাড়ি চালিয়ে শিশুসহ 11 মাইক্রোবাস যাত্রী হত্যা মামলার প্রধান আসামি বাস চালক সোহেল তালুকদারকে গ্রেফতার করেছে র্যাব। রোববার সন্ধ্যায় চট্টগ্রাম ও ঢাকা র্যাবের যৌথ দল মিরপুর আনসার ক্যাম্প এলাকায় অভিযান চালিয়ে সোহেলকে গ্রেফতার করে। পরে জিজ্ঞাসাবাদে সে দুর্ঘটনাজনিত হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করে। এর আগে গেল 2 এপ্রিল সকালে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে চুন্তি এলাকায় ঢাকাগামী বেপরোয়া গতিতে আসা রিল্যাক্স পরিবহনের একটি বাসের ধাক্কায় মাইক্রোবাসের 11 যাত্রীর মৃত্যু হয়। যশোর জেনারেল হাসপাতাল থেকে প্রতারণার সময় আব্দুর রহমান রাকিব নামে এক ভুয়া ইন্টার্ন চিকিৎসককে আটক করেছে হাসপাতাল পুলিশ। দুপুরে হাসপাতালের টিকিট কাউন্টারে ওই ব্যক্তির সাদা অ্যাপ্রন পরে নিজেকে রোগীদের কাছে ইন্টার্ন চিকিৎসক হিসেবে পরিচয় দিচ্ছিলেন। এ সময় হাসপাতালের দায়িত্বরত পুলিশ সদস্য সোহেল রানা তাকে আটক করে। তার বিরুদ্ধে রোগীর থেকে বিভিন্ন টেস্ট করিয়ে নেওয়ার নাম করে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে। পরে তাকে কোতোয়ালি মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। ঠিক আছে। এখানে কর্মরত পুলিশ কনস্টেবল একজনকে ধরে নিয়ে আসে
এই অভিযোগে যে সে নাকি লোকজনের কাছে বলছে যে সে এখানে কাজ করে, সে ডাক্তার এবং সে বিভিন্ন কাজে রোগীদেরকে সহযোগিতা করতে পারবে, সেই হিসাবে সে রোগীদের কাছে কিছু টাকা পয়সা নিয়ে প্রতারণা করে উধাও হয়েছে। তাকে পুলিশের হাতে সুপর্দ করার সিদ্ধান্ত নিয়ে এবং তদ অনুযায়ী কোতোয়ালি থানাতে ইনফর্ম করা হলে সেখান থেকে এক টিম আসে। অবৈধ দখলদারদের হাত থেকে দারুল ইহসান ট্রাস্টের সব সম্পত্তি বৈধ সদস্যদের দ্রুত বুঝিয়ে দিতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে সংবাদ সম্মেলন করেছেন ট্রাস্টি বোর্ডের সদস্যরা। দুপুরে আশুলিয়ার শ্রীপুর এলাকায় দারুল ইহসান ট্রাস্টের মাদ্রাসার প্রধান ফটকের সামনে এই সংবাদ সম্মেলন হয়। তারা বলেন, দীর্ঘদিন ধরে এই ট্রাস্টটি অবৈধ দখলদারদের হাতে ছিল জিম্মি। আদালতে এ সংক্রান্ত মামলা থাকলেও বিগত সরকারের আমলে তার সুবিচার পাননি। এ সময় অবৈধ দখল থেকে এই ট্রাস্ট ও বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস দ্রুত দখলমুক্ত করে বৈধ কমিটির কাছে হস্তান্তরের জন্য প্রশাসনের সহযোগিতা কামনা করেন তারা। কুড়িগ্রামে বাড়ছে নদ নদীর পানি, এরই সঙ্গে তীব্র হচ্ছে ভাঙন পরিস্থিতি। নদী পাড়ের মানুষ হয়ে পড়েছে চরম দুর্ভোগে। কোথাও কোথাও ঘরবাড়ি হারিয়ে দিশেহারা অবস্থায় দিন কাটাচ্ছেন স্থানীয়রা। এ নিয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জুয়েল রানা। জুয়েল, আপনি আমাদের জানাবেন কোন কোন এলাকাগুলোতে ভাঙন সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত মানুষদের জন্য কি ধরনের সহায়তা বা উদ্যোগ নেওয়া হয়েছে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে? স্নেহা, আপনাকে জানিয়ে রাখি, কুড়িগ্রামের নদ নদীর পানি কিন্তু কিছুটা কমেছে। পানি কমলেও কিন্তু ভাঙনের যে প্রবণতা সেটি কিন্তু রয়েছে, যার ফলে ভাঙন কবলিত এলাকার মানুষ যারা রয়েছে তারা কিন্তু অনেকটা দুশ্চিন্তায় রয়েছে। এছাড়াও আপনাকে আরেকটি তথ্য জানিয়ে রাখি, কুড়িগ্রামের উপর দিয়ে প্রবাহিত ব্রহ্মপুত্র, ধরলা এবং তিস্তা, এই নদী সহ অন্যান্য যে নদীগুলো কুড়িগ্রামে আছে, এই নদীগুলোর কিন্তু দীর্ঘদিন আসলে ড্রেজিং যে ব্যবস্থা সেটি কিন্তু হয়নি, যার ফলে নদীর তলদেশ আসলে ভরাট হয়ে গেছে এবং যখন আসলে উজান থেকে ঢল আসে, যখন আসলে এই যে ভারী বর্ষণ হয়, তখন কিন্তু ভাঙনের যে তীব্রতা সেটি কিন্তু অনেকটা বেড়ে যায় এই কুড়িগ্রামের নদ দুপারে। এছাড়া আপনাকে যদি দেখাই, আমি দুধকুমার নদের ডান তীরে রয়েছি। এখানে যদি আপনি দেখতে পাচ্ছেন যে কয়েকদিন আগে যখন পানি এই নদে আসলে বৃদ্ধি পেয়েছিল, সে সময় কিন্তু তীব্র আকার ধারণ করেছিল এই নদ নদীর ভাঙন। তবে পানি গত দুদিন থেকে কিছুটা কমেছে, তারপরেও কিন্তু প্রায় 24 থেকে 25টি পয়েন্টে কিন্তু আসলে ভাঙন রয়েছে। আমি এ বিষয়ে আসলে পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে কথা বলেছি। তারা বলছেন যে তারা যেখানে ভাঙন চলছে, তারা কিন্তু 14টি পয়েন্টে কিন্তু এমার্জেন্সি যে কাজ, বালু ভর্তি জিও ব্যাগ, সেগুলো আসলে ফেলে কিন্তু ভাঙন রোধের চেষ্টা করছে। তারা বলছেন যে অন্যান্য যে ভাঙন কবলিত এলাকাগুলো রয়েছে সেখানে কিন্তু বরাদ্দ না থাকবার কারণে কিন্তু তারা সেখানে ভাঙন রোধের ব্যবস্থা নিতে পারছে না। এছাড়াও আমি নদী পাড়ের যারা মানুষ রয়েছে, আমি তাদের সঙ্গে কথা বলেছি। তারা বলছেন যে তারা কিন্তু এই ভাঙন রোধের স্থায়ী ব্যবস্থা চান এবং পাশাপাশি কুড়িগ্রামের যে নদ নদীগুলো রয়েছে সেই নদ নদীগুলোর যদি শাসন করা যায়, সেখান থেকে কিন্তু ভাঙনের যে প্রবণতা সেটি অনেকটা কমে যাবে। এছাড়াও আপনাকে জানিয়ে রাখি, এই নদ নদীর ভাঙনে কিন্তু প্রতি বছর শত শত পরিবার ভিটেমাটি হারায় এবং অনেক ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়। পাশাপাশি সরকারি বেসরকারি বিভিন্ন স্থাপনাও কিন্তু নদীগর্ভে বিলীন হয়। এবারও কিন্তু তেমনটি হয়েছে। আপনাকে জানিয়ে রাখি, গত 2 মাসে প্রায় কিন্তু 2 থেকে 250 পরিবার আসলে ভিটেমাটি হারিয়েছে, যার ফলে কিন্তু অনেকে কিন্তু এই ভিটেমাটি হারিয়ে নিঃস্ব হয়েছে। আমরা দেখেছি যে অনেকে যাবার আসলে কোনো স্থান না থাকবার কারণে কিন্তু তারা সরকারি যে বিভিন্ন স্থান রয়েছে, জায়গাগুলো রয়েছে, সেখানে কিন্তু কোনো রকমের ছায়লা করে আশ্রয় নিয়ে তারা অনেকটা মানবতার দিন পার করছে। এছাড়াও আপনাকে আরেকটি তথ্য জানিয়ে রাখি, এই ভাঙনের কারণে কিন্তু শুধু এই ভিটেমাটি ছাড়াও কিন্তু বিভিন্ন যে সরকারি স্থাপনা রয়েছে এবং ফসলি জমি, এগুলো কিন্তু সবগুলো আসলে প্রতি বছর নদীতে বিলীন হয়। নদী পাড়ের মানুষের একটাই দাবি, তারা বলছেন যে ভাঙন রোধের স্থায়ী ব্যবস্থা নেবে সরকার, যার কারণে তারা বলছেন যে স্থায়ী যদি ভাঙন রোধের ব্যবস্থা নেয়, সেক্ষেত্রে কিন্তু তারা বলছেন হয়তো তারা ভালোভাবে বাকি যে দিনগুলো রয়েছে, বছরগুলো রয়েছে, তারা কাটাতে পারবে। এছাড়া আপনাকে আরেকটি তথ্য জানিয়ে রাখি, পানি উন্নয়ন বোর্ড আমাকে জানিয়েছে তাদের 3টি প্রকল্প ধরলা এবং তিস্তা, দুধকুমার নদে আসলে বাস্তবায়িত হচ্ছে। সেখানে কিন্তু স্থায়ীভাবে ভাঙন রোধের কাজ চলছে। সেই সমস্ত এলাকাগুলো কিন্তু ভাঙনের যে প্রবণতা সেটি কিন্তু অনেকটা কমে গেছে। স্নেহা। জুয়েল, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, কুড়িগ্রাম থেকে নদী ভাঙনের খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। কুষ্টিয়ার মিলপাড়ায় বসবাস করছে নেপালের 20টি পরিবার। পূর্বপুরুষ নেপালি হলেও তারা কথা বলেন বাংলা ভাষায়। পুরো নেপালি সংস্কৃতির ধারণ
বাহক এই পরিবারগুলোর কারণে স্থানীয়দের কাছে বেশ আকর্ষণীয় এই এলাকাটি নেপালি পাড়া নামে পরিচিত। এ যেন কুষ্টিয়ার বুকে একখণ্ড নেপাল, যেখানে বাঙালি ও নেপালি মিলেমিশে একাকার। নাহিদ হাসান তিতাসের রিপোর্ট। কুষ্টিয়ার মিলপাড়া এলাকায় অবস্থিত ঐতিহ্যবাহী মোহিনী মিল। 1908 সালে এখানে কাজের সুবাদে বাংলাদেশে আসেন নেপালের 50টি পরিবার। কালের বিবর্তনে মিলটি বন্ধ হয়ে গেলে অনেকেই চলে যান নিজ দেশে। তবে এখনো শহরের মিলপাড়া এলাকায় বসবাস করছে নেপালের 20টি পরিবার। সম্প্রদায়ে নেপালি হলেও কথা বলেন বাংলা ভাষায়, ধারণ করেন নেপালের কৃষ্টি কালচার ও সংস্কৃতিকে। আমার বাপ দাদা আসছিল সেই 35-40 সালের ওইদিকে নেপাল থেকে চাকরির জন্য এখানে আসছিল আর কি। তখন তো আর এই আপনি বর্ডার ছিল না। নেপালে ফিরে যাওয়া আছে, আত্মীয় স্বজন আছে ডাকে, কিন্তু এই পরিবেশে আমরা মানুষ হয়েছি, ওখানে যায় আর আমাদের অ্যাডজাস্ট করা খুব মুশকিল হবে। একসাথে মিলেমিশে থাকি, বাংলায় সব কথা বলি আমরা। নেপালি হলে ওদের সাথে মিশ করে আমরা বর্তমানে চলি, যেহেতু আমরা এদেশে আজ বাস করছি, বাপদাদা সব চলে গেছে। এখন তো এরাই বাঙালি হলে বাঙালি, নেপালি হলেও নেপালি। এ পল্লীর মানুষগুলো শিক্ষিত সবল, খেলাধুলায়ও পারদর্শী। পূর্বপুরুষদের অনেকে মৃত্যুবরণ করলেও বাংলাদেশ ছেড়ে যাননি এই পরিবারগুলো। বাংলা ভাষা ও সংস্কৃতিকে ভালোবেসে হয়েছেন এদেশের নাগরিকও। দাদু দিদারা এখানে আসছিল, আর আমার একটা ইচ্ছা জাতীয় দলে ভালো খেলার, ভালো কিছু করার। রমজান মাসে আমাদের ইফতারি পাঠা হয়, আমরা তো সাদের গ্রহণ করি, ভেদাভেদ নাই ভাই, আমরা সবার সাথে ঈদ উদযাপন করি। হয়ে গেছে আমার এই দেশ ছাড়া আমার কোনো ভালো লাগে না, এবং আমার নিজের দেশে গেলে আমার ভালো লাগবে না। আমরা এখন এখানে বসবাস করি, ভালোই আছি, ভালোই থাকি, এখন কোনো সমস্যা হয় না। কৃষ্টি কালচারে নেপালি সংস্কৃতির ধারক বাহক এই পরিবারগুলোর কারণে স্থানীয়দের কাছে বেশ আকর্ষণীয় এই এলাকাটি। পরিচিতি পেয়েছে নেপালি পাড়া নামে। এ যেন কুষ্টিয়ার বুকে একখণ্ড নেপাল, যেখানে বাঙালি ও নেপালি মিলেমিশে একাকার। এরকম নেপালি আশেপাশে যা আছে সবাই নিজেরা যেরকম চলি ঠিক ওরকম ভাবেই তারাও চলে। আপন পর বলে দেখা যাচ্ছে ভেদাভেদ নাই, হিন্দু মুসলমান বলে ভেদাভেদ নাই। ওদের সঙ্গে কথাবার্তা বলে বেশ আরামই লাগে, বেশ কোনো অসুবিধা হয় না যে একটা কথা যে আমি বুঝতে পারবো না সে ধরনের কোনো কিছু নাই। দীর্ঘদিন ধরে এখানে বসবাস করাই নেপালিরা জড়িয়েছেন বাঙালিপনায়। বাংলা ভাষা ও সংস্কৃতিকে ভালোবেসে আর ফিরে যেতে চান না নিজ দেশ নেপালে। নাহিদ হাসান তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া। এ পর্যায়ে দেশ জনপদ সংবাদ শিরোনাম জানিয়ে দিচ্ছি আরও একবার। ফেব্রুয়ারিতেই নির্বাচন দেবে সরকার, আশা বিএনপি। সুষ্ঠু ভোটের মাধ্যমে সঠিক পথে এগোবে দেশ, বললেন মির্জা ফখরুল। 5 আগস্ট পর্যন্ত জুলাই সনদের অপেক্ষা থাকবে এনসিপি। রাজশাহীতে নাহিদ ইসলাম। নাটোরে সাড়া ফেলেছে জুলাই পদযাত্রা। টাঙ্গাইলে বাসের ধাক্কায় সিএনজি অটোরিকশার 3 যাত্রীর মৃত্যু। মুন্সিগঞ্জে বাস ট্রাক সংঘর্ষে 1 প্রাণহানি। ব্রাহ্মণবাড়িয়ায় শিশু শিক্ষার্থীর চাঞ্চল্যকর মৃত্যুর ঘটনায় মামলা, ধর্ষণের পর হত্যার অভিযোগ, রহস্য উদ্ঘাটনে চলছে তদন্ত। এবং কুষ্টিয়ায় মিলপাড়া যেন এক টুকরো নেপাল, বাঙালি ও নেপালি মিলেমিশে সম্প্রতির দারুণ মেলবন্ধন। এই ছিল এখনকার দেশ জনপদ সংবাদ। পরের বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ টিভির সর্বশেষ সব খবর পেতে ভিজিট করুন www.desh.tv। ফেসবুকে আমাদের সঙ্গে যুক্ত থাকুন দেশ টিভি অথবা দেশ টেলিভিশন পেজে। সর্বশেষ সব ভিডিও পেতে ইউটিউবে আমাদের হ্যান্ডেল @দেশ টেলিভিশন অথবা @দেশ টিভি নিউজ থেকে সার্চ করুন।